প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ কার্যকরী একটা পদক্ষেপ নিয়েছে। ফ্যাক্ট তৈরি হয় এই ধরনের নির্দেশে। ভাই কে কি বলবেন ডাজন্ট ফ্যাক্ট। বাংলাদেশ নিজেদের জায়গা থেকে এই দ্বিতীয়বারের মতন আবারও অ্যাকশনে গেল। রাশিয়া থেকে ভাই কি জিনিস বাংলাদেশে আসছে, বিষয়টা ভালো লাগছে যে আমরা নই একা। প্রিয় দর্শক, নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী। সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর। এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য, এই প্রস্তাব আসাটা খুবই ইতিবাচক। আশিক চৌধুরী যে একটা ঝাঁকুনি দিতে পারলো, ইতিমধ্যে খুবই জনপ্রিয়। সে কারণে আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্যালুট জানাই। যেই কাজটি অনেক দিন পর্যন্ত আমরা বলে এসেছি কেউ করতে পারেনি, সেই কাজটি আপনি করে দেখালেন। আপনাকে স্যালুট, আপনাকে ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ ইউনূস এ কারণেই সবচাইতে সেরা একজন ব্যক্তিত্ব। তিনি কাউকে পরোয়া করেন না, তিনি পৃথিবীর কোন শক্তিকে পরোয়া করেন না। এই বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাওয়ার দৃশ্যপট, বাংলাদেশের রাজনৈতিক থিওরি প্যারাডাইম শিফট হয়ে যাওয়ার এই অভূতপূর্ব ইউনূস রক্ষা আন্দোলন হবে বাংলাদেশ। সত্যি নজিরবিহীন ঘটনা। কখনো বাংলাদেশ তৈরির কথা পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটেছে কিনা জানা নেই। পিতৃতুল্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে পৃথিবীর থেকে যেন সরিয়ে দেওয়া হয়, যেহেতু বাংলাদেশের দ্বিতীয় কোন ইউনূস এই মুহূর্তে না, ভবিষ্যতে কবে জন্মাবে তার কোনো খবর নাই। ডক্টর আসিফ নজরুল কোন মন্তব্য করেছে? ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করে যেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আরো শক্তিশালী করে দিলেন। কি কারণে শক্তিশালী করে দিলেন? আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই মূল তথ্যগুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম, সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। প্রথমেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে অন্তর থেকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ কার্যকরী একটা পদক্ষেপ নিয়েছে। এই যে আমরা প্রটেস্ট করেছি ডাজন্ট ফ্যাক্ট, এগুলোতে ফ্যাক্ট তৈরি হয় না। ফ্যাক্ট তৈরি হয় এই ধরনের নির্দেশে। ভাই কে কি বলবেন ডাজন্ট ফ্যাক্ট। আবারও বলি, ভালো লাগলে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন যে বাংলাদেশ নিজেদের জায়গা থেকে এই দ্বিতীয়বারের মতন আবারও অ্যাকশনে গেল। আমাদের যে পাসপোর্ট আছে সেই পাসপোর্টের মধ্যে অতীতে একটা লেখা ছিল যে আপনার অনেকেরই খেয়াল থাকার কথা, পাসপোর্ট একদম শেষের দিকে, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। এটা বাংলা অর্থ ছিল এই পাসপোর্টটি পৃথিবীর সকল দেশের জন্য বৈধ, শুধুমাত্র ইসরায়েল ছাড়া। কিন্তু 2020 সালে আমরা যখন ই পাসপোর্ট বাংলাদেশে চালু হলো আওয়ামী লীগ সরকারের আমলে, তখন দেখলাম সেই পাসপোর্টগুলো থেকে হঠাৎ করেই এই লেখাটা সরে গেল। এমনকি এই নিয়ে বাংলাদেশের জনগণকে কোনো ধরনের তথ্য তৎকালীন প্রেক্ষাপটে আওয়ামী লীগ জানায়নি। আর বিষয়টা জানাজানির পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয়েছিল, খেয়াল আছে তো? আমি নিজেও একটা ভিডিও বানাইছিলাম যে না, এইটা আসলে উচিত হয় নাই, জনগণের ফিলিংস বা অনুভূতির জায়গায় একটা টাচ করছে। দেখেন, ইসরায়েলের সাথে তলে তলে অনেকেরই সম্পর্ক, আমাদেরও হয়তো বা আছে, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট কেনাকাটা অনেক কিছু থাকতে পারে, ব্যবসা প্রযুক্তি, এগুলোর জন্য অনেক কিছু হয়তো তলে তলে হয়। আমরাও ব্যবহার করি ইসরায়েলের অনেক প্রোডাক্ট, মুখে মুখে যাই বলি, ব্যক্তি জীবনে আমি জানিও না, হয়তো আমার অনেক প্রোডাক্টের মধ্যে ইসরায়েল কানেক্টেড আছে, থাকতে পারে। কিন্তু এই জায়গা থেকে বাংলাদেশ সরে আসছিল। কিন্তু আজকে আমি আমাদের সরকারকে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ দিচ্ছি। বাংলাদেশের পাসপোর্টে পুনরায় অ্যাকসেপ্ট ইসরায়েল এই শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। মানে আওয়ামী লীগ সরকারের আমলে 2020 সালে লেখাটা ছিল, যেটা বদলায় লেখা হয়েছিল, দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড এক্সেপ্ট ইসরায়েল। এই দুইটা শব্দ উঠে গেছিল, সেই দুইটা শব্দই এখন আবার আমাদের পাসপোর্টে যুক্ত করা হয়েছে, পুনর্বহাল করা হয়েছে। 13 এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব নীলিমা আফরোজ বলছেন, পাসপোর্টে নতুন করে অ্যাকসেপ্ট ইসরায়েল বিষয়টিকে বহাল করা হয়েছে এবং এ নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। আগে বাংলাদেশের পাসপোর্ট লেখা থাকতো এই পাসপোর্টটি বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ব্যতীত। যেটা পরিবর্তন করেছিল আওয়ামী লীগ সরকার, সেটা আবারও এই ইউনূস সরকার তিনি পরিবর্তন করে ওই জায়গায় নিয়ে আসছেন। অ্যান্ড ইটস এ ভেরি গ্রেট ওয়ার্ক। দেখেন, আমাদের প্রতিবাদে রিয়েকশন হয় গাজায়, আমাদের প্রতিবাদে খুব বেশি কিছু হয় না, কারণ আমরা চিল্লাইতে পারবো। বাট যখন মুসলিম রাষ্ট্রগুলো বাংলাদেশের মতন আর অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, তারা যদি তাদের পাসপোর্টে তাদের দেশে ইসরায়েলের অনুপ্রবেশ, ইসরায়েলিদের যাতায়াত, ট্যুরিজম, এগুলোর উপর একটা সিস্টেম ক্রিয়েট করে দেন, একটা কূটনৈতিক প্রেশার ফিল করবে ইসরায়েল, যেটা কোটি মানুষ বৈশা বৈশা এক সপ্তাহ, এক মাস, বছরের পর বছর মানে স্লোগান দেওয়া, আর এরকম একটা অ্যাকশন ইকুয়াল টু সেম। ইয়াং জেনারেশনের কাছে বর্তমানে ক্রেজ হচ্ছে আশিক চৌধুরী, পুরো নাম হচ্ছে চৌধুরী আশিক মাহমুদ বিন ফারুক। তিনি এসেই চমক লাগিয়েছেন, প্রতিমন্ত্রীর মর্যাদা পেয়েছেন এবং বিনিয়োগ সম্মেলনে, যেটি
রাখা হয়েছিল ঢাকায়। তার মধ্যমণি ছিলেন তিনি, যেভাবে প্রেজেন্টেশন দিয়েছেন, যেভাবে কথা বলেছেন, অনেকেই খুব আকৃষ্ট। তিনি এখন জানাচ্ছেন এই সম্মেলনে ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসছে। বর্তমানে যেখানে বিনিয়োগ বিমুখ অবস্থানে বাংলাদেশ পৌঁছে গিয়েছিল, সেখানে এই প্রস্তাব আসাটা খুবই ইতিবাচক। এবং বিশেষ করে আশিক চৌধুরী যে একটা ঝাঁকুনি দিতে পারলো, ইতিমধ্যে খুবই জনপ্রিয়, তার চলন বলন, তাকে নিয়ে নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে, তার মধ্যে পজিটিভ আছে এবং বলা যায় ইয়াং জেনারেশনের এখন ক্রেজ তিনি। তো ভালো, এটা মানে সাধারণত অন্তর্বর্তী সরকারের সময় বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগ নিয়ে আসতে চান না, তারা মানে লং রেসে ঘোড়ার উপরে চড়তে চান, অর্থাৎ যে ঘোড়া একটা লম্বা সময় জার্নি দিতে পারবে তেমন জায়গায় তারা বিনিয়োগ করতে চান। স্বল্প মেয়াদী সরকার, পরে সরকার পরিবর্তন হলে কি হবে না হবে এই সমস্ত কারণে আসতে চায় না। কিন্তু এখানে দেখা যাচ্ছে ভিন্ন। এখানে যারা এসছে তারা আসলে ওই সরকারে থাকলো না থাকলো সেটা চিন্তা করেনি, তারা দেখেছে যে প্রস্তাবনা ভালো, তারা কোন জায়গায় বিনিয়োগ করবে, কিভাবে বিনিয়োগ করবে, এই বিনিয়োগের সহজলভ্যতা, এবং যেহেতু একটা বাজার আছে, বাংলাদেশের একটা জনশক্তি আছে, বাংলাদেশের সেই জায়গাগুলো যদি অ্যাকোমোডেট করা যায় তাহলে কেন আসবে না। চীন যেমন আসছে, 1000 শয্যার হাসপাতাল করবে, আরো বিনিয়োগ প্রস্তাব উত্তরাঞ্চলে বিশাল আকারে তারা হাসপাতাল করবে, এটা স্বাস্থ্য উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। ঢাকার কাছাকাছি একটি 1000 বেডের অত্যাধুনিক হাসপাতাল করা হবে। তো এইসবগুলো তো আসছে অন্তর্বর্তী সরকারের সময়। এবং ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসছে। আজকে বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বলছেন বাংলাদেশ সরকারের মোট ব্যয় হয়েছে প্রায় 1.5 কোটি টাকা। তেমন এটা কোনো টাকাই না। আর এই ধরনের সম্মেলন হলে মানে 50 কোটি টাকা মানে হাওয়া হয়ে যেত হাসিনার সময়। তবে এতে পার্টনার হিসেবে যারা অংশ নিয়েছেন তারা ব্যয় করেছেন প্রায় 3.5 কোটি টাকা, আর সব মিলে 5 কোটি টাকা, সরকারের অংশ হচ্ছে 1.5 কোটি টাকা। 10টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রক্রিয়া বাতিল করা হয়েছে। বিনিয়োগ সম্মেলনে খরচ হয়েছে প্রায় 5 কোটি টাকা, এর মধ্যে সরকার 1,45,00,000। খরচের হিসাব দিয়ে সামিটকে মূল্যায়ন করা ঠিক হবে না। বিনিয়োগের সব ক্রেডিটই এই সামিটের নয়, এর আগে থেকে চলতে থাকা আলোচনার ভিত্তিতে হয়েছে। সামিটে এসে বিনিয়োগের ঘোষণা দিয়ে দেবেন, বিষয়টি এমন নয়। তাই এটাকে সামিটের সফলতা হিসেবে দেখার সুযোগ নেই। সামিটের খরচ দিয়ে বিনিয়োগের পরিমাণ বিচার করলে হবে না। এছাড়া 6টি কোম্পানির সঙ্গে সমঝোতা স্মারক হয়েছে যারা বিনিয়োগ করবে। বিনিয়োগকারীদের পাশাপাশি এবার 50টি দেশ থেকে 415 জন বিদেশি ডেলিগেট অংশ নিয়েছে। সংখ্যার দিক থেকে বিদেশি অংশগ্রহণ, বিনিয়োগকারীদের অংশগ্রহণ 58%, বাকিরা প্রবাসী। এটা ভালো। বিডার চেয়ারম্যান আশিক চৌধুরী বলছেন দেশের মানুষ সহনশীলতা, বিনিয়োগ সম্ভাবনার অবস্থা সচক্ষে দেখে বিদেশিরা উচ্ছ্বসিত। সামিটের সফলতা নিয়ে বিডার চিন্তিত নয়, বিদেশিদের কাছে বাংলাদেশ সম্ভাবনা তুলে ধরাই ছিল সম্মেলনের প্রধান উদ্দেশ্য। শফিকুল আলম উপদেষ্টা প্রেস সচিব তিনি আছেন। এটাও একটা চমক, এইরকম খারাপ মন্দার সময় ৩,১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এনে আশিক চৌধুরীর এই তথ্য প্রকাশ করে। অনেকে বলছিল যে এত লম্বা লম্বা কথা হচ্ছে, কোন দেশ কত করছে তার পরিমাণ জানতে চাই, খরচ কত হয়েছে, তো খরচটা দিয়ে দিল। কি বলে 1.5 কোটি টাকা খরচ হয়েছে, তার বিপরীতে ৩,১০০ কোটি টাকা বিনিয়োগ প্রস্তাব এসছে। এর যদি আমি অর্ধেকও হয়, খারাপ কি মন্দ কি, এটা তো শুরু হলো। তারপরে আগামী সরকার যখন একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, স্থিতিশীল হবে, তখন আরো বাড়বে, সমস্যা তো নেই। নতুন শুভ সংবাদ দিলেন আশিক চৌধুরী। বাংলাদেশে হবে প্রযুক্তি বিদেশ থেকে এনে নতুন অস্ত্র তৈরির কারখানা, সেটা করবেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার। বিভিন্ন দেশ থেকে এখন বাংলাদেশ আমন্ত্রণ পাচ্ছে অস্ত্র কারখানা তৈরির, তারা শাখা তৈরি করবেন বাংলাদেশে, আর সেটাতে কাজ করবেন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর যারা ইঞ্জিনিয়ার কোর্সে আছেন, যারা নাকি এই বিষয়ে চাকরিতে আছেন, তারাই সেখানে কর্মসংস্থান পাবেন। এই যে বিশাল একটি নতুন অফার বাংলাদেশের জন্য, বিদেশি অস্ত্র কারখানাগুলার শাখা হবে বাংলাদেশে, এবং বাংলাদেশ সেই হাই সিকিউরিটি সম্পন্ন জায়গায় যদি দিতে পারে বাংলাদেশ, তাহলে তারা সেখানে করবে, আর সেখানে কর্মদক্ষতায় এগিয়ে যাবে বাংলাদেশের তরুণ তরুণীরা। তারা এখানে চান্স পাবে চাকরি করার জন্য, স্পেশালি সামরিক বাহিনীগুলাতে যারা ইঞ্জিনিয়ারিং কোর্সে আছেন, যাদের এই বিষয়ে কিছুটা অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞ মানুষদেরকে উচ্চ মূল্যে স্যালারি দিয়ে আন্তর্জাতিক মানের তাদের মূল্যায়ন করা হবে, ডলারে তাদেরকে বেতন দেওয়া হবে, বাংলাদেশে বসে থেকে আন্তর্জাতিক মানের বেতন তারা পাবেন। প্রিয় দর্শক, হয়তোবা আমেরিকায় একজন এই কাজের জন্য যেই ডলারটা প্রতি মাসে পান, সেটা বাংলাদেশে পাবেন না, কারণ বাংলাদেশের এনভায়রনমেন্ট অনুপাতে তার ফ্যামিলি খরচ, তার নিজের খরচ, তার আয় ব্যয়ের হিসাবটা করে হয়তোবা বিটুইন বাংলাদেশি টাকা
টু আমেরিকান ইউএস ডলারের মাঝামাঝিতে একটা স্যালারি হবে। তারপরেও আপনি আমি চিন্তা যদি করি যে আমাদের বর্তমান আমাদের সন্তানরা, আমাদের তরুণ সমাজরা, হয়তোবা এটা আপনার ছেলে হতে পারে, আপনার ভাইয়ের মেয়ে হতে পারে, তারা যখন এই কাজগুলোতে ইনভলভমেন্ট হবে তখন তাদের দক্ষতাটা কিন্তু, মেধাটা কিন্তু ব্রেইনে চলে আসবে। কারণ তখন বিদেশি সেই ইঞ্জিনিয়ারগুলা বা সেই প্রযুক্তিতে কাজ করার এক্সপার্টরা বাংলাদেশে এসে আমাদের বাংলাদেশি তরুণ তরুণীদেরকে নলেজ দিবেন, ট্রেনিং দিবেন, ট্রেন আপ করবেন। তারপরে এই ফ্যাক্টরিগুলাতে যেই অস্ত্রগুলা তৈরি হবে সেগুলা আবার বিদেশেই সেল হবে। তাহলে আসবে বিদেশ থেকে সব প্রযুক্তি, কাজ হবে বাংলাদেশে, কাজ করবে বাংলাদেশের মানুষ, আবার বিক্রি হবে বিদেশে। পাশাপাশি বাংলাদেশের প্রয়োজনে আমরা যে বিদেশ থেকে বুলেট কিনি, আমরা যে অস্ত্রের বিভিন্ন জিনিস কিনি, সেই কেনা থেকে আমাদের সরকারের বাজেট সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর উপরে কমে যাবে। কারণ সেই বাজেট আর করা লাগবে না, আমাদের নিজের তৈরি। এর জন্য তো আমরা যে যুদ্ধ জাহাজ বানাবো, আমরা যে একেবারে যুদ্ধের ফাইটার প্লেন বানাবো এমনটা নয়। আমাদের অনেক অস্ত্র লাগে আমাদের পুলিশের জন্য, অনেক অস্ত্র লাগে আমাদের আনসার বাহিনীর জন্য, আমাদের র্যাবের জন্য, এই যে সাধারণ সেনাবাহিনীতে যারা চাকরি করে তাদের জন্য। যুদ্ধের জন্য আলাদা প্রস্তুতি বা যুদ্ধের যে বড় বড় সরঞ্জামগুলা সেগুলো হয়তো আমরা বাহির থেকে কিনবো। কিন্তু যারা আমরা যদি ছোট জিনিসগুলা বানাতে পারি, এবং কিছু কিছু এমনও হতে পারে যে ট্যাঙ্কের কিছু পার্টস তৈরি হবে বাংলাদেশে, কিছু হবে আমেরিকাতে, তখন তারা এগুলা নিয়ে সেখানে ফিটিং করবে। যেরকম আমরা দামি আইফোনটা এখন ব্যবহার করে থাকি, কিন্তু এটার নাকি খুব ম্যাক্সিমাম জিনিসগুলা চায়নাতে তৈরি হয়, কিন্তু ফিটিংটা হয় আমেরিকাতে, তার হোম কান্ট্রিতে না, তার নিজের দেশে। তো প্রিয় দর্শক, এইরকম যদি আমাদের বেলা হয় যে বিশ্বের বড় বড় অস্ত্র কারখানাগুলার ব্রাঞ্চ হয় বাংলাদেশে, তাহলে চিন্তা করে দেখেন আগামী 5 বছর 10 বছর পরে দেশের চেহারা কোথায় গিয়ে দাঁড়াবে। এবং তখন যে আজকের তরুণ, আজকে যারা শিশু আছে, তারাও কিন্তু সেই কর্মসংস্থানের দিকে এগিয়ে যেতে পারে। আপনার ছেলে প্রাইমারি স্কুলে পড়ে, গ্রামের স্কুলে, আপনি হয়তোবা ঢাকার একটা বড় ভালো স্কুলে পড়ানোর সামর্থ্য রাখছেন না, কিন্তু আপনার এই ছেলেটা যদি আগামী 5 বছর 10 বছর পরে গ্রাম থেকে জেলায় যাবে, জেলা থেকে রাজধানীতে যাবে, এবং তার মেধা অনুপাতে যখন এই ধরনের কর্মে তারা ইনভলভমেন্ট হতে পারবে, তখন তাদের মেধাটার ভ্যালু হয়ে যাবে আন্তর্জাতিক। আন্তর্জাতিক ভ্যালুটা কিরকম? সে একটা আন্তর্জাতিক অস্ত্র কারখানায় কাজ করার কারণে সে বিশ্বের বিভিন্ন দেশে অস্ত্র কারখানায় চাকরির অফার পাবে। তখন বাংলাদেশে বসে যদি সে 1 লাখ টাকা মাসে গুনে আরেক জায়গায় গিয়ে সে 5 লাখ টাকা মাসে গুনতে পারবে। তো এইভাবে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তরুণদেরকে, তরুণীদেরকে এগিয়ে দিয়ে বাংলাদেশকে আন্তর্জাতিক মানের দেশ বানানোর পরিকল্পনা করছে। তো এই পরিকল্পনাটা কতদিন পর্যন্ত আমরা বাস্তবায়ন করতে পারবো, সেটার জন্য কিন্তু একটা টাইম ফ্রেম লাগবে। এটা 24 ঘন্টা হওয়ার মতো জিনিস না। আজকে আপনি একটা গরুর বাছুর কিনলেই এই বাছুরটা কিন্তু আগামীকালই দুধ দিবে না। এই বাছুরটার জন্য আপনি লালন পালন করে 2 বছর 3 বছর যাওয়ার পরে সে বাচ্চা দিবে, তারপরে ডেইলি আপনাকে দুধ দিবে। তাই সেই কারণে কয়েক বছরের পরিকল্পনায় যদি ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার সেই দিকে এগিয়ে যা, তাহলে এই সোনার বাংলা সোনা দিয়ে গড়তে কতদিন সময় লাগবে এটা বিবেচনা করবেন আপনারা। আমরা এই প্রযুক্তি নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্ল্যান, প্রোগ্রামগুলা আমরা যেভাবে আশিক চৌধুরীর মুখ থেকে শুনলাম, এই প্ল্যান পরিকল্পনা যদি সত্যিকার অর্থে বাংলাদেশ বাস্তবায়নের সুযোগ পা, বাংলাদেশের মাটি আর মাটির দাম সোনার দাম হতে বেশি সময় লাগবে বলে আমি মনে করি না। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে 5 বছর ক্ষমতায় রাখতে বাংলাদেশে নজিরবিহীন আন্দোলন হতে যাচ্ছে। অবাক হচ্ছেন? দর্শক, শুরুতেই একটা অনুরোধ জানিয়ে নেই, এই বাংলাদেশের গতি প্রকৃতি পাল্টে যাওয়ার দৃশ্যপট, বাংলাদেশের রাজনৈতিক থিওরি প্যারাডাইম শিফট হয়ে যাওয়ার এই অভূতপূর্ব ঘটনা ব্যাপকভাবে শেয়ার করে, নিজে শুনুন, অন্যকে শেয়ার করার সুযোগ দিন, মানুষকে জানিয়ে দিন, এবং আপনি মন্তব্য করে জানান আপনি একমত কিনা, আপনি 5 বছর প্রফেসর ইউনূসকে চান কিনা, ইউনূস রক্ষার আন্দোলন হলে আপনি সেখানে থাকবেন কিনা। কোন শাসককে ক্ষমতায় রাখতে তিনি যাতে যেতে না পারেন, এজন্য মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে, আন্দোলনের ঘোষণা দিচ্ছে, ঐক্যের ডাক দিচ্ছে যে আসুন ইউনূস রক্ষার আন্দোলন করি। এবং জনগণের প্রত্যাশার বাইরে প্রফেসর ইউনূস যদি অতি দ্রুত চলে যেতে চান, ষড়যন্ত্রকারীদের কাছে যদি প্রফেসর ইউনূস হার মানেন, আপনি নিশ্চিত থাকেন ইউনূস রক্ষা আন্দোলন হবে বাংলাদেশ। অমুক পতন আন্দোলন, তমুক পতন আন্দোলন, অনেক কিছুই এ জাতি দেখেছে, কিন্তু কোন শাসক রক্ষা আন্দোলন এ জাতি দেখে নাই, কিন্তু শুরু হয়ে গেছে। আন্দোলন এখন পর্যন্ত রাজপথে যায়নি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় আন্দোলন শুরু হয়ে গেছে, ইউনূস রক্ষা আন্দোলন। দর্শক, সত্যি নজিরবিহীন ঘটনা। কখনো
বাংলাদেশ তো দূরের কথা, পৃথিবীতে এ ধরনের ঘটনা ঘটেছে কিনা জানা নেই। দর্শক, ইতিহাসের গতি প্রকৃতি পাল্টে যাচ্ছে, বাংলাদেশের রাজনীতির থিওরি পাল্টে যাচ্ছে। ভোট, নির্বাচন, ভোট চাই, ভোটাধিকার, এই কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে বিকজ অফ প্রফেসর ইউনূস। ইউনূস আছেন, আমরা যাকে চাই, ভোট যে কারণে, যোগ্য মানুষ, জনগণ যাকে পছন্দ করে, জনগণের আস্থা যার উপর, তাকে খুঁজে বের করার জন্যই তো ভোট। তাহলে মানুষ যাকে চায়, সবচেয়ে যোগ্য লোক আমরা পেয়েছি, কিসের ভোট? আমরা ভোট চাই না, জনগণ এটা বলছে। এখন জনগণ যদি বলে, সেটাই তো গণতন্ত্র। আপনি তো এই প্রচলিত একটা সিস্টেমেটিক ভোটের ফ্রেমওয়ার্কের মধ্যে আটকে রেখে জনগণের প্রকৃত মতামতকে, জনগণের প্রকৃত চাওয়াকে ওভারলুক করতে পারেন না, এটা হতে পারে না। এর মানেই দেখেন, রাজনীতির থিওরি কি? নির্বাচন হবে, ভোট দিয়ে তাদের সরকার গঠন করবে। কিন্তু জনগণ এখন ভোট চায় না। জনগণ বলছে আমরা যাকে চাই সে তো এসেছে, সে থাকতে আবার কিসের ভোট? অপচয় কেন? কিসের প্রয়োজন? কোনো দরকার নেই। দর্শক, প্রফেসর ইউনূস নির্বাচনের একটা ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, অতএব সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নিয়ে যান, নির্দেশনা দিয়েছে, তাগিদ দিয়েছে। এই খবর যমুনা টেলিভিশন থেকে শুরু করে বিভিন্ন গণমাধ্যমে পাবলিশ হয়েছে, সব জায়গায় ভাইরাল হয়েছে। বিশেষ করে সব জায়গায় চিত্র একই রকমের। যমুনা টেলিভিশনে এই রিপোর্ট পাবলিশ করার আমি কথা বলছি 14 ঘন্টা পর, আমি রেকর্ড করছি 14 ঘন্টা পর। 14 ঘন্টায় যমুনা টেলিভিশনের তাদের নিউজ কার্ডটা এরকম, ফটোকার্ড, 24 জুনের মধ্যে নির্বাচনের লক্ষ্যে দ্রুত সংস্কারের তাগিদ প্রধান উপদেষ্টা। তো প্রথমে অবশ্য ডিসেম্বরের মধ্যে বলেছেন, পরবর্তীতে এডিট করে জুনের মধ্যে বলেছেন। তারপরেও ইউনূসের রক্ষা হচ্ছে না, ইউনূস রেহাই পাচ্ছে না, মানুষ জোর করে ডক্টর ইউনূসকে রাখবে। কি মানে প্রথমে বলেছিল যে ঠিক আছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চাই, কিন্তু না, ডিসেম্বর পরে জুন এডিট করে দিয়েও লাভ হয়নি। মানুষ এই নির্বাচন মানছে না, এই নির্বাচন মানুষ চাইছে না, এই নির্বাচন ঠেকিয়ে দেওয়ার কথা বলছে। এই নিউজ যমুনা টেলিভিশনে আসার পর 212K রিয়াক্ট। সাধারণত এত রিয়াক্ট কোনো নিউজে হয় না। 48,000 প্লাস কমেন্ট এবং প্রায় 18,000 শেয়ার। এর মধ্যে এই 212K রিয়াক্টের মধ্যে 93% কান্নার রিয়াক্ট। হোয়াট ডাজ ইট মিন? মানুষ কান্না করছে। স্যার চলে যাবেন না, আমরা আপনাকে চাই, উই ওয়ান্ট ডক্টর ইউনূস অ্যাট লিস্ট ফর 5 ইয়ার্স। কান্নার রিয়াক্ট দিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এরকম কোনো ঘটনা ঘটেনি। কোন একজন শাসক তিনি বলেন নাই যে আমি চলে যাচ্ছি, জাস্ট নির্বাচন হবে, তাও অনেকদিন পর, 1 বছর বেশি সময় পর, এর মধ্যে মানুষ কান্নাকাটি শুরু করে দিয়েছে। নজিরবিহীন ঘটনা, অভূতপূর্ব ঘটনা। দর্শক, জনগণের মন্তব্য কি দেখেন, হাজার হাজার মানুষ মন্তব্য করছে নির্বাচন কোনো দরকার নাই, সরকার রক্ষার আন্দোলনে নামা লাগবে। দেখেন, এই যে সরকার রক্ষার আন্দোলন, ইউনূস আন্দোলন, এটাকে আমি কিছুতেই হালকাভাবে দেখছি না। ফেসবুকে কমেন্ট, এটাই জনগণের চাওয়া। আপনি মাঠে ঘাটে, হাটে বাজারে, রিক্সা, ভ্যানে, বাসে, আমরা তো এখন বাংলাদেশে থাকি, পাবলিক ট্রান্সপোর্টে চলাফেরা করার চেষ্টা করি, মানুষের কাছে জিজ্ঞেস করি, স্যাম্পলিং করে অনেক ক্ষেত্রে জিজ্ঞেস করি, সীমিত পরিসরে। সবার মত এটাই, ইউনূস থাকবে। বিএনপি, আওয়ামী লীগ সব দেখেছি, ইউনূস থাকবে। এবং রাজনৈতিক দলগুলো, এবি পার্টি, জামাত ইসলামী, চরমোনাই, সবাই না, আমরা ইউনূসের পাশে আছি। কি অভূতপূর্ব দৃশ্য! সরকার রক্ষার আন্দোলন লাগবে। এই যে কমেন্টগুলো করছে কারা, আমি এদেরকে চেক করে দেখলাম, এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এরা কেউ বুয়েটের শিক্ষার্থী, কেউ মেডিকেলের শিক্ষার্থী। মানে বাংলাদেশের শীর্ষ মেধাবীরা এই মন্তব্য করছে, ইউনূস রক্ষার আন্দোলন লাগবে, সরকার রক্ষার আন্দোলন লাগবে, সরকার যাতে নির্বাচন দিয়ে চলে না যায় এই সরকার। দর্শক, আমি আশা করছি আপনারা সকলেই অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক, যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।